আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের আশেপাশে অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও অভাবের মধ্যেই থেকে যায়, আবার কেউ খুব সাধারণ আয় করেও কয়েক বছরের মধ্যে আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হয়ে ওঠে? এর কারণ কিন্তু ইনকাম, ভাগ্য বা পরিশ্রম নয়। আসল কারণ হলো সঠিক মানি ম্যানেজমেন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের স্কুল কলেজে অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান অনেক কিছু শেখানো হলেও টাকা কিভাবে কাজ করে, কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে টাকা থেকে আরও বেশি টাকা বাড়ানো যায়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণত শেখানো হয় না। এমনকি অনেক ফ্যামিলিতে টাকা পয়সার আলোচনাকে খারাপ মনে করা হয়। ফলে মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ও পার্সোনাল ফাইন্যান্সের মতো বিষয়গুলো আমাদের কাছে রকেট সায়েন্সের মতো জটিল মনে হয়। কিন্তু জেল কলিন্স তার দ্য সিম্পল পাথ টু ওয়েলথ বইয়ে দেখিয়েছেন ধনী হওয়ার পথ আসলে খুব জটিল নয়। মাত্র কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা টাকা পয়সার চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই এই ভিডিওতে এই বইয়ের 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন আলোচনা করব, যেগুলো আপনাকে শেখাবে কিভাবে নিজের টাকা নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ঋণের ফাঁদ থেকে বাঁচতে হয় এবং ভালো ইনভেস্টমেন্ট আসলে কেমন হওয়া উচিত। আশা করি ভিডিওটা দেখার পর টাকা পয়সার জটিল বিষয়গুলো আপনার খুবই সহজ মনে হবে এবং টাকা পয়সা নিয়ে আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, লার্ন মানি। জেল কলিন্সের মতে বর্তমান জটিল পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা হলো সবচেয়ে বড় হাতিয়ার। অথচ আমাদের পরিবার ও স্কুল কলেজে টাকা পয়সার বিষয়টা নিয়ে আলোচনা না হওয়ায় আমাদের অনেকের মনেই টাকা পয়সা নিয়ে এক ধরনের ভয় কাজ করে। কিন্তু টাকা পয়সার বিষয়টাকে ভয় পেয়ে পিছিয়ে থাকা মানে নিজের বিপদ ডেকে আনা। কারণ আপনি যদি আপনার টাকা পয়সা কন্ট্রোল করতে শেখেন তবে এটা আপনার দাস হয়ে কাজ করবে, আর যদি আপনি না শেখেন তবে এটা আপনাকে কন্ট্রোল করবে এবং আপনাকে সারা জীবন আর্থিক অভাব কষ্টের মধ্যে রাখবে। খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অভাবের সময় চোখ বন্ধ করে থাকে এবং শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে। তারা শুধু আশা করে সব ঠিক হয়ে যাবে, কোনো না কোনোভাবে বাড়ি ভাড়া দেওয়ার ও খাওয়ার মতো টাকা জোগাড় হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো শুধু আশা করে বা স্বপ্ন দেখে টাকা পয়সার সমস্যার সমাধান হয় না। তাই আপনি যদি নিজে উদ্যোগ নিয়ে মানি ম্যানেজমেন্ট বা পার্সোনাল ফাইন্যান্স বিষয়টা না শেখেন তবে আপনার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। লেখক মনে করেন টাকা জমানো, পার্সোনাল বাজেট করা ও ইনভেস্টমেন্টের বেসিক নিয়মগুলো শেখা মোটেও কঠিন নয়। আপনি যদি একটু সময় দিয়ে এই বিষয়গুলোর উপর কোনো ভালো বই পড়েন বা ভিডিও দেখেন তবে আপনি আপনার আশেপাশের অনেক মানুষের চেয়ে টাকা পয়সার ব্যাপারে অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। নেক্সট, লেসন নাম্বার 2, ফ্রিডম ইজ দ্য আল্টিমেট গোল। জেল কলিন্সের মতে টাকা পয়সার ক্ষেত্রে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ফ্রিডম বা স্বাধীনতা। টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু নিজের স্বাধীনতার চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তাহলে প্রশ্ন হলো কেন আমরা টাকা পয়সা সম্পর্কে এত কিছু শিখতে চাই? কারণ দিন শেষে আমরা সবাই স্বাধীনতা চাই, নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, যেখানে নিজের কোনো সম্মান নেই সেখান থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারার স্বাধীনতা এবং নিজের শর্তে বেঁচে থাকার স্বাধীনতা। তাই টাকা পয়সার ব্যাপারে সচেতন থাকার উদ্দেশ্য এই নয় যে আপনাকে কোটি কোটি টাকার মালিক হতে হবে বা পুরো পৃথিবীকে দেখাতে হবে আপনি কতটা সফল। এটা লোক দেখানোর বিষয় নয়, কারণ জীবনের প্রকৃত শান্তি কোনোভাবেই বাইরের চাকচিক্য বা অন্যকে ইমপ্রেস করার মধ্য দিয়ে পাওয়া সম্ভব নয়। টাকা যা দিতে পারে তা হলো সময় এবং সুযোগের স্বাধীনতা, যাতে আপনি আপনার পছন্দের সেই জিনিসগুলো করতে পারেন যেগুলো আপনাকে সত্যিকারের তৃপ্তি দেয়। হতে পারে সেটা পরিবারের সাথে বেশি সময় কাটানো বা এমন কোনো পেশা বেছে নেওয়া যা আপনাকে আনন্দ দেয়, অথবা শুধুমাত্র নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবার জন্য কিছুটা অবসর সময় পাওয়া। নেক্সট, লেসন নাম্বার 3, কন্ট্রোল ইউর লাইফস্টাইল। এই বিষয়টা জেল কলিন্স একজন সন্ন্যাসী ও এক মন্ত্রীর গল্পের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়েছেন। বহু বছর পর দুই পুরনো বন্ধুর দেখা হলো। তাদের একজন এখন সাধারণ সন্ন্যাসী আর অন্যজন রাজার অত্যন্ত ধনী এক মন্ত্রী। সন্ন্যাসীর জীর্ণ দশা দেখে মন্ত্রী তাচ্ছিল্যে সুরে বলল, বন্ধু, তুমি যদি রাজার মন জয় করা শিখতে পারতে তাহলে তোমাকে এভাবে ডাল ভাত খেয়ে দিন কাটাতে হতো না। সন্ন্যাসী তখন মন্ত্রীকে শান্তভাবে উত্তর দিল, বন্ধু, তুমি যদি ডাল ভাত খেয়ে বেঁচে থাকা শিখতে পারতে তাহলে তোমাকে আর রাজার গোলামি করতে হতো না। এই গল্পটা শেখায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা আয়ের উপর নয় বরং ব্যয়ের উপর নির্ভর করে। আপনি যদি বছরে 10 লাখ টাকা আয় করেন কিন্তু খরচ করেন 12 লাখ টাকা তবে আপনি সারা জীবন আপনার চাকরি বা আপনার বসের গোলাম হয়ে থাকবেন। কিন্তু আপনি যদি নিজের লাইফস্টাইল খরচ নিয়ন্ত্রণ করতে পারেন এবং অল্পেতে চলা শিখতে পারেন তবে আপনি অনেক বেশি স্বাধীনতা পাবেন এবং আপনার সামনে অনেক নতুন সুযোগ তৈরি হবে। তাই অনেক বেশি অর্থ উপার্জনের নেশায় নিজের সব শক্তি ব্যয় করার আগে নিজের খরচের খাতাটা একবার দেখুন। বাড়ি ভাড়া, খাবার ও শখের পিছনে কত ব্যয় হচ্ছে তার হিসাব রাখুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, আপনার বর্তমান লাইফস্টাইল কি আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনি দিন দিন দাসত্বের চক্রে আটকে যাচ্ছেন। নেক্সট,
লেসন নাম্বার 4, এমব্রেস সিম্পলিসিটি। এই বইয়ে জেল কলিন্স আমাদের যে মূল বিষয়টা বোঝাতে চেয়েছেন সেটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার পথটা আসলে খুব সহজ, অথচ মিডিয়া বা তথাকথিত বিশেষজ্ঞরা এই পথটাকে অনেক বেশি কঠিন করে দেখায়। তারা আমাদের বোঝাতে চায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য অনেক জটিল ইনভেস্টমেন্ট, দামি সফটওয়্যার এবং আরও দামি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার প্রয়োজন, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। জেল কলিন্সের মতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের পথটা খুবই সহজ, মাত্র 3টি সিম্পল স্টেপ মেনে চলাই যথেষ্ট। আয়ের চেয়ে কম খরচ করুন, যে টাকা বেঁচে যায় সেটা ইনভেস্ট করুন, ঋণ বা ধার দেনা এড়িয়ে চলুন। এখন আপনার মনে হতে পারে এটা তো অনেক সাধারণ কথা, আসলেই কি এত সহজে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায়? এর উত্তর হলো হ্যাঁ এবং না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার সূত্রটা সহজ, কিন্তু এটা মেনে চলা সহজ নয়। আর ঠিক এই কারণেই বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময়েই টাকা পয়সার সমস্যায় থাকে। অনেক সময় দেখা যায় সবচেয়ে সহজ সমাধানটাই বাস্তবে কাজে লাগানো সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। নেক্সট, লেসন নাম্বার 5, ডেট ইজ নট নর্মাল। আমাদের সমাজে লোন বা ঋণকে অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় হিসেবে দেখা হয়, কিন্তু জেল কলিন্সের মতে ঋণ হলো সম্পদ তৈরির পথে সবচেয়ে বড় শত্রু। বর্তমানে হোম লোন, কার লোন বা স্টুডেন্ট লোনকে এমনভাবে প্রচার করা হয় যেন এগুলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। চারপাশের সবাইকে ঋণে ডুবে থাকতে দেখে আপনিও ভাবতে শুরু করেন, সবাই যখন নিচ্ছে তখন আমি নিলে ক্ষতি কী? কিন্তু এই মানসিকতাই আমাদের আজীবন অন্যের গোলাম করে রাখে। লোন বা ঋণ কীভাবে আপনার বিচার বুদ্ধিকে প্রভাবিত করে তার একটা চমৎকার উদাহরণ দেখা যাক। ধরুন আপনি একটা গাড়ি কিনবেন। যখন লোন বা ইএমআইয়ের সুযোগ থাকবে না তখন আপনি প্র্যাকটিক্যালি ভাববেন। দামি গাড়ি কিনতে গিয়ে আপনি ভাববেন, এই গাড়িটা কিনতে হলে আমাকে আরও কয়েক বছর টাকা জমাতে হবে, তাই আমার একটু কম দামি বা পুরনো মডেলের গাড়ি দেখা উচিত। এখানে কন্ট্রোল আপনার হাতে। কিন্তু যখনই আপনার সামনে ইএমআইয়ের সুযোগ আসবে তখনই আপনার চিন্তাভাবনা বদলে যাবে। আপনি তখন গাড়ির উপযোগিতার চেয়ে গাড়ির ফিচার বা লাক্সারি নিয়ে বেশি ভাবতে শুরু করবেন। আপনি ভাববেন, মাসে মাত্র কয়েক হাজার টাকা তো কিস্তি বাড়বে, তাহলে দামি মডেলটাই নিই না কেন? এভাবেই ঋণ আপনাকে আপনার সামর্থ্যের বাইরে খরচ করতে প্ররোচিত করে। জেল কলিন্স ঋণকে জোকের সাথে তুলনা করেছেন। ঋণ জোকের মতো আমাদের আর্থিক শক্তি ও ভবিষ্যৎ সম্পদ চুষে নেয়। আমাদের উপার্জিত টাকার একটা বড় অংশ ইন্টারেস্ট হিসাবে লোনে চলে যায়, যেটা ইনভেস্ট করা যেত। তাই যে কোনো ঋণকেই স্বাভাবিক মনে করার ভুল ধারণাটা মন থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। নেক্সট, লেসন নাম্বার 6, ম্যারি ওয়েল। জেল কলিন্সের মতে জীবনসঙ্গী নির্বাচনের উপর আপনার কেরিয়ার, সেভিংস এবং ফিউচার সরাসরি নির্ভরশীল। সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে আপনার জীবন আনন্দ এবং রোমাঞ্চে ভরে উঠবে। আর যদি আপনার ও আপনার জীবনসঙ্গীর ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট ও জীবন দর্শন সম্পূর্ণ বিপরীত হয়, তাহলে আপনার জীবন দ্বন্দ্ব আর কষ্টে ভরে উঠতে পারে। এমন অনেক বিবাহিত মানুষ দেখা যায় যারা সারাক্ষণ ঝগড়া করে, কারণ টাকা পয়সার ব্যাপারে তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। যেমন একজন হয়তো কম খরচ করে ভবিষ্যৎ গড়তে চায়, অন্যজন হয়তো বর্তমানে বিলাসিতায় সব টাকা উড়িয়ে দিতে পছন্দ করে। একজন হয়তো স্বচ্ছতার জন্য সব ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট রাখতে চায়, কিন্তু অন্যজন সব কিছু আলাদা বা গোপন রাখতে পছন্দ করে। মানসিকতার এই রকম পার্থক্য দেখা দিলেই চরম বিপদ। তাই কলিন্স পরামর্শ দেন, বিয়ের আগেই টাকা পয়সার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি। তবে দুজনকেই প্রতিটা ছোট ছোট বিষয়ে পুরোপুরি একমত হতে হবে, বিষয়টা এমন নয়। তবে জীবনের বড় লক্ষ্যগুলো যেন একই থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর যদি আপনি ইতিমধ্যেই বিবাহিত হয়ে থাকেন, তবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে নিয়মিত মানি টক বা টাকা পয়সা নিয়ে খোলামেলা আলোচনা করার অভ্যাস গড়ে তুলুন। প্রতি মাসের বাজেট, পরিবারের মোট সম্পদের হিসাব, আর্থিক সমস্যা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করুন। শুরুতে এই আলোচনা কঠিন মনে হতে পারে, কিন্তু এটা এড়িয়ে গেলে ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ও মানসিক সংকট তৈরি হতে পারে। তাই আজ থেকেই আলোচনা শুরু করা বুদ্ধিমানের কাজ। নেক্সট, লেসন নাম্বার 7, অ্যাভয়েড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স। জেল কলিন্সের মতে ইনভেস্টমেন্ট বিষয়টাকে সাধারণ মানুষের কাছে ইচ্ছাকৃতভাবে জটিল করে রাখা হয়। এর প্রধান কারণ হলো আপনি যখন ভয় পাবেন তখনই আপনি তথাকথিত প্রফেশনাল বা অ্যাডভাইজারদের কাছে যাবেন। জেল কলিন্স বলেন, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি প্রচুর পরিশ্রম করে ইনভেস্টমেন্টের সহজ বিষয়গুলোকে কঠিন কঠিন শব্দ আর জটিল চার্টে রূপান্তর করে। এর পিছনে দুটি প্রধান কারণ থাকে। আপনি যখন মনে করবেন বিষয়টা আপনার বোধগম্যের বাইরে, তখন আপনি আপনার টাকা ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের হাতে তুলে দেবেন। আর ইনভেস্টমেন্ট ব্যাপারটা যত জটিল দেখাবে, তারা তত বেশি তাদের অ্যাডভাইজারি সার্ভিস বা পরামর্শ দেওয়ার সার্ভিস বিক্রি করতে পারবে। চকচকে কোটটাই পরা প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা শুরুতে মার্কেট অ্যাভারেজের চেয়ে অনেক বেশি রিটার্ন এনে দেওয়ার বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে দেখা গেছে বেশিরভাগ অ্যাডভাইজার লং টার্মে সাধারণ ইন্ডেক্সের চেয়ে বেশি প্রফিট দিতে ব্যর্থ হয়।
তাদের মূল লক্ষ্য আপনার প্রফিট নয়, বরং ফিজ এবং কমিশনের মাধ্যমে নিজেদের পকেট ভরানো। জেল কলিন্স বলেন, ইনভেস্টমেন্টের মূল নিয়মগুলো আসলে অত্যন্ত সাধারণ। যদি আপনি একবার এগুলো শিখে নেন, তবে আপনার কোনো দামি অ্যাডভাইজারের প্রয়োজন নেই। আপনি নিজে ইনভেস্ট করলে আপনাকে কোনো বাড়তি ফিজ বা কমিশন দিতে হবে না। আপনার টাকার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার নিজের হাতে থাকবে। মনে রাখবেন, আপনার টাকার গুরুত্ব আপনার চেয়ে বেশি অন্য কারোর কাছে হতে পারে না। নেক্সট, লেসন নাম্বার 8, অ্যাভয়েড স্টক পিকিং অ্যান্ড বাই ইন্ডেক্স ফান্ড। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছাড়াই নিজে ইনভেস্ট করার কথা শুনলে অনেকে ভাবে সারাদিন গ্রাফ দেখে অনেক জটিল গবেষণা করতে হবে। কিন্তু জেল কলিন্সের মতে সাধারণ মানুষের জন্য নিজের শেয়ার বাছাই করা বা স্টক পিকিং একটা বোকামির খেলা। বেশিরভাগ মানুষই এতে সফল হতে পারে না। এমনকি বড় বড় প্রফেশনাল ইনভেস্টমেন্ট ম্যানেজাররাও ব্যর্থ হন। লং টার্মে তারাও মার্কেটের অ্যাভারেজ রিটার্নকে হারাতে পারে না। আপনার মনে প্রশ্ন আসতে পারে, অনেকেই তো সফলভাবে শেয়ার মার্কেট থেকে শেয়ার বাছাই করে ধনী হয়, তবে আমি পারবো না কেন? এই যুক্তির জবাবে জেএল কলিন্স একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। রাস্তার অন্ধকার গলিতে মারামারি করার সময় যেমন নিজেকে ব্রুসলি ভেবে লাথি মারার নানা রকম টেকনিক ব্যবহার করার পরিবর্তে পা মাটিতে রেখে সাধারণ কৌশলে লড়াই করা বুদ্ধিমানের কাজ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তেমনই ওয়ারেন বাফেট হওয়ার চেষ্টা না করে পা মাটিতে শক্তভাবে রাখা উচিত। অর্থাৎ রিস্ক না নিয়ে ইন্ডেক্স ফান্ডকে বেছে নেওয়া ভালো। ইন্ডেক্স হলো মার্কেটের একটা মাপকাঠি, যেমন ভারতের নিফটি 50 বা আমেরিকার S&P 500। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা মানে আপনি একসাথে ওই ইন্ডেক্সের সেরা সবকটি কোম্পানিতে ইনভেস্ট করছেন। এর প্রধান সুবিধা দুটি। ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও কম। এক্সপেন্স রেশিও হলো ফান্ড ম্যানেজ করার চার্জ। ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক কম, সাধারণত 0.2%-এর কাছাকাছি, কারণ এখানে ফান্ড ম্যানেজারকে আলাদা করে শেয়ার নিয়ে কাটাছেড়া করতে হয় না। অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের এক্সপেন্স রেশিও 0.5% থেকে 2.5% হয়ে থাকে, যা লং টার্মে প্রফিটের একটা বড় অংশ চার্জ হিসেবে কেটে নেয়। ইন্ডেক্স ফান্ডের আর একটা সুবিধা হলো অটোমেটিক ফিল্টারিং। কোনো কোম্পানি খারাপ পারফর্ম করলে সেটা ইন্ডেক্স থেকে বাদ পড়ে এবং নতুন শক্তিশালী কোম্পানি জায়গা করে নেয়। ফলে ইন্ডেক্স সবসময় সেরা কোম্পানিগুলো নিয়ে এগিয়ে চলে। ইতিহাস সাক্ষী দেয়, লং টার্মে ইন্ডেক্স ফান্ডের গ্রোথ সবসময় উপরের দিকেই থাকে। যেমন 1896 সালে শুরু হওয়া আমেরিকার বিখ্যাত ডাও জোন্স ইন্ডেক্স দুটো বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক মন্দা, তেলের সংকট এবং অসংখ্য মহামারী পার করেও আজ সর্বকালের সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়ে আছে। ভারতের নিফটি 50-র ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই জেল কলিন্স পরামর্শ দেন, জটিল কৌশলে না গিয়ে সাধারণ থাকুন, ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে মার্কেটের অংশীদার হয়ে উঠুন এবং কম্পাউন্ডিং বা সময় শক্তিকে নিজের ফেভারে কাজ করতে দিন। নেক্সট, লেসন নাম্বার 9, অ্যাভয়েড মার্কেট টাইমিং অ্যান্ড মার্কেট নিউজ। জেল কলিন্স মনে করেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সফল হওয়ার জন্য মার্কেটের ওঠানামা বুঝতে পারা এবং সারাক্ষণ খবরের উপর নজর রাখা জরুরি নয়, বরং এই দুটো বিষয় এড়িয়ে চলাই হলো সফল ইনভেস্টমেন্টের গোপন সূত্র। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জনপ্রিয় কথা হলো, কম দামে কিনে বেশি দামে বিক্রি। শুনতে সহজ মনে হলেও বাস্তবে বেশিরভাগ মানুষ ঠিকের উল্টোটা করে। মার্কেট পড়ে গেলে মানুষ আতঙ্কে লসে শেয়ার বিক্রি করে দেয়, আর মার্কেট খুব উপরের দিকে উঠলে সবার দেখা দেখি বেশি দামে কিনতে শুরু করে। শেয়ার মার্কেট শুধুমাত্র অর্থনীতির উপর চলে না, এটা জিওপলিটিক্স এবং কোটি কোটি মানুষের আবেগের উপরও নির্ভর করে। তাই মার্কেট কোন মুহূর্তে কোন দিকে যাবে তা আগে থেকে নিশ্চিতভাবে বলা কারোর পক্ষে সম্ভব নয়। তাই মার্কেট টাইমিং মেলানোর বোকামির খেলায় না নামাই বুদ্ধিমানের কাজ। জেল কলিন্স ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য বিয়ার অ্যান্ড ফোমের উদাহরণ দিয়েছেন। গ্লাসের মূল বিয়ার হলো কোম্পানির ব্যবসা, তাদের প্রোডাক্ট এবং কর্মচারীদের পরিশ্রম, যেগুলো লং টার্মে কোম্পানির সম্পদ বাড়ায়। আর গ্লাসের উপরের ফোম বা ফেনা হলো ব্রেকিং নিউজ, গুজব বা মার্কেটের সাময়িক অস্থিরতা। নিউজ চ্যানেলগুলো মূলত তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য ফোমের এই অংশটাকে অনেক বেশি বাড়িয়ে চড়িয়ে দেখায়। আসল প্রফিট চাইলে ক্ষণস্থায়ী ফোম অর্থাৎ ব্রেকিং নিউজ, গুজব ও মার্কেট আপস অ্যান্ড ডাউনস এইসব অ্যাভয়েড করে ব্যবসার মূল ভিত্তির উপর ভরসা রাখা জরুরি। মার্কেট আপস অ্যান্ড ডাউনসের টাইমিং মেলানোর বোকামি কাজ বন্ধ করে লং টার্মে ইনভেস্ট করাই হলো সাকসেসফুল ইনভেস্টমেন্টের আসল পথ। নেক্সট অ্যান্ড লাস্ট, লেসন নাম্বার 10, ওয়েলথ অ্যাকুমুলেশন ভার্সেস ওয়েলথ প্রিজার্ভেশন স্টেজ। বয়সের সাথে সাথে রিস্ক নেওয়ার ক্ষমতা ও লক্ষ্য পরিবর্তিত হয়, তাই কৌশলেও পরিবর্তন আনা জরুরি। সেই কারণেই জেল কলিন্স আমাদের জীবনকে দুটি প্রধান ইনভেস্টমেন্ট স্টেজে ভাগ করেছেন: ওয়েলথ অ্যাকুমুলেশন স্টেজ বা সম্পদ তৈরি করার পর্যায় এবং ওয়েলথ প্রিজার্ভেশন স্টেজ বা সম্পদ রক্ষা করার পর্যায়। ওয়েলথ অ্যাকুমুলেশন স্টেজ, এটা মূলত কেরিয়ারের শুরুর সময়। এই সময় লক্ষ্য হওয়া উচিত দ্রুত সম্পদ বাড়ানো। এই সময় একটু বেশি রিস্ক নেওয়া যেতে পারে,
এই সময় যেহেতু হাতে অনেক সময় থাকে, তাই এই স্টেজে 100% স্টক বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করাই যুক্তিযুক্ত। তবে কেউ যদি রিস্ক নিতে ভয় পায়, সামান্য পরিমাণ বন্ডে ইনভেস্ট করতে পারে, যেমন 90% স্টক এবং 10% বন্ড। নেক্সট, ওয়েলথ প্রিজার্ভেশন স্টেজ। রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছালে এই পর্যায় শুরু হয়। এখন আর লক্ষ্য সম্পদ বাড়ানো নয়, বরং এখন লক্ষ্য অর্জিত সম্পদ রক্ষা করা। কারণ এখন মার্কেট ধসে পড়লে তা রিকাভার করার মতো সময় আপনার হাতে থাকবে না। এই স্টেজে জেএল কলিন্স স্টক ও বন্ডের মধ্যে ব্যালেন্স বজায় রাখার পরামর্শ দেন। তার মতে ওয়েলথ প্রিজার্ভেশন স্টেজে একটা আদর্শ পোর্টফোলিও হতে পারে 75% স্টক গ্রোথের জন্য, 20% বন্ড স্টেবিলিটির জন্য এবং 5% ক্যাশ জরুরি প্রয়োজনের জন্য। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার ব্যক্তিগত রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী আপনি এই রেশিও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এই ছিল দ্য সিম্পল পাথ টু ওয়েলথ বইয়ের 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন। এই 10টা লেসন থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।